আজ 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইয়ুথ ডে। আজ আমাদের সকলের প্রণম্য ভালোবাসার আমাদের ভিতরের মানুষ, মনের মানুষ স্বামী বিবেকানন্দের জন্মতিথি। আজকের দিনটা সারা দেশ জুড়েই পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। সকাল থেকে নানান অনুষ্ঠান হয়েছে, এখনও হচ্ছে। আজকের পর্বটাও আমরা সাজিয়েছি তাই একটু অন্যরকম করেই। আজকে আমার পর্বে আছেন এমন 4 মা লক্ষ্মী যারা নিজেদের এবং আশেপাশের সমাজের সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ব্রতী হয়েছেন। তবে রোজকার মতো গল্পগুজব, খেলাধুলাও হবে দেদার মজাও। তাহলে শুরু করি আজকের পর্ব, শুরু করি আজকের লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, presented by Catch Masale. Please welcome নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজ বেশ একটা অন্য রকমের পর্ব, আর সেখানে অন্য রকমের 4 জন মা লক্ষ্মীকে পেয়ে গেছি। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। কমলা, তোমার কথা একটু বলো, কোথা থেকে আসছো কমলা? আমার নাম কমলা মার্ডি, গ্রাম বারোমাসিয়া, ফারাক্কা, মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। বারোমাসিয়া গ্রাম। কি করো কমলা? আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে। কি পড়াও? বাংলা, ইংরেজি, আর পড়াশোনা শেষের পরে আমি আমাদের আদিবাসী দিয়ে একটা শেখাই, কাউন্টিং, অলচিকি ভাষাতে কাউন্টিং। বাহ, এই দারুণ কাজের কথা আরেকটু শুনতে চাই। আগে সবার সঙ্গে একটু আলাপ করে নিই ভালো করে। পম্পি, নমস্কার। নমস্কার দিদি, আমি পম্পি সূত্রধর, জলপাইগুড়ি থেকে এসেছি। আমি ব্লাড নিয়ে কাজ করছি অল ওভার ইন্ডিয়া। নেগেটিভ ব্লাড অ্যান্ড বম্বে ব্লাড, যে ব্লাডটা 10 লক্ষ লোকের মাঝখানে খুব রেয়ার আর কি, 1-2 জনের মধ্যে হয়, সেই ব্লাডটা নিয়ে আমি কাজ করছি। খুব রেয়ার, যেটা আমি মুম্বাই থেকে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমি বাই ইয়ারের মাধ্যমে নিয়ে এসে এখনও পর্যন্ত 6 জন মানুষের প্রাণ বাঁচিয়েছি। দারুণ কাজ করছো, আরো শুনবো তোমার কাজের কথা নিশ্চয়ই। দিদি, আপনার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছিলাম। আমার জন্য? একদম। বাড়িতে অতিথি আসলে আমরা সবার আগে চা পান করি, তা আমার উত্তরবঙ্গের সব থেকে চা পাতা। ও, এটা আমার সব থেকে মানে বড় উইকনেস, দুর্বলতা, সেটা হচ্ছে চা পাতা। কেন বলো তো? আমি সারাদিন চা খাই। ও, থ্যাংক ইউ। এটা উত্তরবঙ্গের? একদম। না, প্রণাম করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই চা খাবেন। নিশ্চয়ই, একদম। চা খেলে মন ভালো থাকে, হার্ট ভালো থাকে। একদম। আর আমি ওই জন্য আমার মন ভালো থাকে, কারণ আমি সারাদিন চা খাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরপর কবিতার কাছে আসি। নমস্কার কবিতা। নমস্কার দিদি, আমি কবিতা মুর্মু, আমি হুগলি জেলার হিজুলি গ্রাম থেকে এসেছি। আমি ফুটবল খেলি। দেখি তোমার ফুটবল স্কিল একটু। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে। আহা, ওরে বাবা। ওকে থ্যাংক ইউ, নাইস কবিতা, থ্যাংক ইউ। কবিতা কোথায় খেলে, কি করে সব জানবো বিস্তারে। আবার কবিতার কাছে শুভশ্রীর কাছে একবার আসি। নমস্কার শুভশ্রী। নমস্কার দিদি, আমি আসছি ক্যানিং, দক্ষিণ 24 পরগনা থেকে। আমার নাম শুভশ্রী রপ্তান।
আমি যে কাজটা করি সেটা ভীষণ কঠিন একটা কাজ। আমি, আমার বাবা এবং আমাদের পুরো টিম আছে, আমরা মহিলা এবং শিশু যারা পাচার হয়ে যায় তাদেরকে আমরা উদ্ধার এবং তাদের পুনর্বাসনের কাজটা করি। আমরা এখন টিভি সিরিয়াল সব জায়গাতেই মানে সিনেমাতেও পাচার নিয়ে অনেক কিছু দেখি, কিন্তু তা সত্ত্বেও মানে মানুষজন যে পাচার নিয়ে খুব একটা বোঝে প্রথমত সেটা নয়, দ্বিতীয়ত এটা যে কমছে সেটাও নয়। লাস্ট 7 মাসে আমরা 12 জন বাচ্চাকে রেস্কিউ করেছি অল ওভার ইন্ডিয়া থেকে, তার মধ্যে 3 জন পুনরায় পাচার হয়ে গেছিল। পাচার মানে এটা নয় যে খালি গরিব পরিবারেই হয়, গ্রামে হয়। আমরা কলকাতার থেকেও মেয়েদেরকে রেস্কিউ করেছি যারা কিনা মহারাষ্ট্র বা গোয়াতে পাচার হয়ে গেছিলো। পাচার এমনটা নয় যে খালি মেয়েদের হয়, ছেলেদেরও হয়, আমরা ছেলেদেরও উদ্ধার করেছি। তো এরকম অনেক গল্প করার আছে। আসলে লোভ আমাদের অনেক দূর নিয়ে চলে যায়। হ্যাঁ, জানতে বা অজান্তে আমরা এমন সব দুনিয়ায় পা দিয়ে ফেলি, একটু লোভটা সম্বরণ করতে পারলে হয়তো অত দূর যেতে হতো না মানুষকে। তো এই নিয়ে আরো বিস্তারে আলোচনা আছে আমার তোমার সঙ্গে। শুরু করি আজকের প্রথম রাউন্ডের আজকের খেলা, টাকা ওরে ডাকা ধরে। খেলা শুরুর আগে কমলার কাছে আরেকবার আসি। কমলা, এই যে বাচ্চাদের পড়ায় তার ভিডিও আছে আমার কাছে, দেখাই সবাইকে, তারপর বাকি কথা বলছি। কবে থেকে শুরু করলে এই পড়ানো কমলা? 2024 থেকে। হঠাৎ এই আইডিয়াটা মাথায় এলো কেন? হঠাৎ মাথায় এলো দিদি আমার, যে আমরা যখন কাজে বেরোই ধান কাটতে কিংবা বর্ষাকালে কোনো কাজের যখন অনেক চাপ হয়ে যায়, যে কোমরে ব্যথা, তখন আমাদের দুজনের স্বামী স্ত্রী মনে করি যে বাচ্চারা এরকম আর মানুষ করা যাবে না, আমরা পিছিয়ে পড়া মানুষ, আমাদেরকে এগোতে হবে। এই ভাবনা থেকেই শুরু করলে? তো একসঙ্গে তো নিশ্চয়ই এতজন জুটে যায়নি। প্রথমত আমি প্রত্যেক একটা বাড়ি যাই, তারপরে 5টা পরিবার যাই, তারপরে আমি ওদের কাছে পরামর্শ দিলাম ওদেরকে, তারপরে বিভিন্ন রকমের আমি কথাও শুনেছি, তার সত্ত্বেও দিদি আমি ছাড়িনি, বা 10 জন থেকে আমি শুরু করলাম, তারপরে কয়েক মাস শুরু করার পর তারপরে আবার আমার কাছে 5 জন চলে আসে, 15 জন হয়ে গেল, তারপরে আমার কাছে এখন টোটাল বর্তমানে 42 জন। বাহ, 2 বছরে 42 জন হয়ে গেছে। হ্যাঁ। আর তোমার টাকা পয়সা কোথা থেকে জোগাড় হয়? দিন মজুরি, আমরা দুজন স্বামী স্ত্রী কাজ করি। সেই টাকা দিয়েই তুমি পাঠশালা চালাচ্ছ? কোথাও থেকে কোনো সাহায্য কিছু? দাদারা আমাকে সহযোগিতা করেন, জামা কাপড়, বই খাতা ইত্যাদি দিয়ে হেল্প করেন। ওকে। পরিবারকে বলেছে আমি কোনো টাকা পয়সা লাগবে না, আমি বিনা টাকা পয়সায় তোমাদের বাচ্চাকে শিক্ষা দেব। তোমার কতদিন খোলা থাকে পাঠশালা? 3টে থেকে আমি 2.5 ঘন্টা পড়াই, 5:30 পর্যন্ত রোজ? প্রত্যেক দিন। হ্যাঁ, যেদিন হয়তো আমার কাজ থাকে বাড়ির, তখন আমার স্বামী আমাকে হেল্প করেন। আচ্ছা, তোমার পাঠশালার নাম আছে কোনো? হ্যাঁ, সিধু কানু পাঠশালা। সিধু কানু পাঠশালা। যেমন সিধু কানু দেশের জন্য লড়াই করেছেন, সেভাবে আমিও শিক্ষার জন্য লড়াই করে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। সেই জন্যই আজকের এই বিশেষ পর্বে তোমাকে ডাকা, তোমাদের সকলকে ডাকা, কারণ তোমরা দেখতে সাধারণ হলেও তোমরা যে কাজটা করছো সেটা খুব সাধারণ কাজ নয়। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার ছোট্ট ভাই আছে, আমার একটা মেয়ে আছে, আর আমার হাজবেন্ড এসছেন। ওকে। তোমার মেয়ে হ্যাঁ। নাম কি? নিবেদিতা টুডু। ওরে বাবা, নিবেদিতা, ভালো আছো? আচ্ছা। হ্যাঁ, আমাদের বিবেকানন্দের জন্মদিনের পর্বে বিশেষ অতিথি নিবেদিতা, ভগিনী নিবেদিতা। তোমার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে। 2টোই মেয়ে, নিবেদিতা আর তনুশ্রী টুডু। তো ওরাও পড়াশোনা করছে হ্যাঁ, তোমার কাছে? যখন আমি পড়াশোনা, আমার বিয়ে হয় 2010-এ, বাহ। মাধ্যমিক পাস হয় 2011-তে। ও, মাধ্যমিক পাশ করেছো বিয়ের পরে? বিয়ের পরে। ওকে। হ্যাঁ, তারপরে উচ্চ মাধ্যমিক পাস করলাম 2013-তে। তারপরে আবার সংসারের অনেক কষ্ট দিদি, তারপরে আমার মেয়ের বড় মেয়েটা আমার চোখে কাটা ঢুকে যায়। তো
এখন কি অবস্থা চোখের? এখন মানে আমার একটা গয়না ছিল, সেই গয়না বন্ধক রেখে আমার মেয়ের চোখের অপারেশন করিয়েছি বড়টার। আচ্ছা, এখন ঠিক আছে চোখ? এখন ঠিক আছে। ওকে, এই কাজ চালিয়ে যাও। তোমার যে আমি মানসিকতা দেখছি, কোনো বাধা বিপত্তি তোমাকে আটকাতে পারবে বলে মনে হচ্ছে না। তো সুতরাং একদম সামনের দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও। ওকে, তুমি কলকাতায় আগে এসেছো না আজকে? না দিদি, আজকে প্রথম এলে? আজকে প্রথম। কি দেখলে কলকাতার? স্টেশন দেখলাম, রাস্তাঘাট, বাস, বড় বড় বাড়ি, বিল্ডিং, বড় বড় বিল্ডিং। কিরকম লাগলো দেখে? অনেক ভালো লাগলো দিদি আমার এখানে এসে। তুমি যদি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতে যাও কমলা, কি করবে? দিদি কিছু আমি লোন চেয়েছিলাম বাচ্চার, আমার বড় মেয়েটার জন্য কিছু ওদিকে শোধ করব। আর একটা কম্পিউটারকে আমার শেখানো খুব দরকার বাচ্চাদের। হ্যাঁ। আমার নিজেরও শিক্ষা হবে আর তার সাথে সাথে আমি বাচ্চাদেরকেও শেখাবো। তো সেই কম্পিউটারটা কিনবে? হ্যাঁ। ওকে, চলো ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি। চলে এস। কমলা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। পাল ভৈরা বাজান গো তারা সুন্দরী কমলা না। ধরতে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাল ভৈরা বাজান গো তারা সুন্দরী কমলা না। ওই যে চাকাটা আটকে। আচ্ছা ঠিক আছে, 10 টাকা ছেড়ে দাও। হ্যাঁ, কমলা আরো ধরো ধরো, যে টাকা আসছে ধরে নাও। এবার ওপর থেকে পড়বে, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো 500 টাকা। 500 টাকা চলে গেল। যা, ওপর থেকে পড়ছে। সুন্দরী কমলা নাচে হাতটা আরো ঢুকিয়ে নিলে ধরে নিতে পারতে। বাজান গো তারা হ্যাঁ, ওই তো, গুড। সুন্দরী কমলা নাচে হাতটা আর একটু ঢুকিয়ে নাও। সুন্দরী কমলা 50 টাকাটা ধরে নাও, আটকে আছে। ধরে নাও, ধরে নাও। হ্যাঁ 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 হ্যাঁ। চরণে এবার হাতটা ঢুকিয়ে নাও, ঢুকিয়ে নাও ভালো করে। বাজে ইয়ে, যা, সব পড়ে গেল। ভৈরা 500, 1000, 60, 70, 80, 90, 7090। কমলার স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস কমলা, দারুণ খেলেছে। 7090 কমলার স্কোর ফার্স্ট রাউন্ডে। আর এটা একটা বড় চ্যালেঞ্জ বাকি 3 জনের জন্য। বাকি খেলা আমাদের আজকে দারুণ হবে, প্লাস এত ফ্যাসিনেটিং আজকের মা লক্ষ্মীরা এবং তাদের কাজকর্ম যে আড্ডাটাও ভালো জমবে। সব কিছুই হবে, কিন্তু একটা ব্রেকের ওপারে। তাই এখন নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ জাতীয় যুব দিবস বিশেষ পর্ব চলছে আমাদের 4 বিশেষ মা লক্ষ্মীকে নিয়ে। এবার পম্পি সূত্রধর, পম্পির কাছে একটু আসবো। যে কাজ নিয়ে তুমি শুরুতেই কথা বলছিলে, কিছু পেপার কাটিং তোমাকে নিয়ে, যেখানে যা সব খবর বেরিয়েছে সেগুলো একটু দেখাই সবাইকে, তারপর কথা বলছি। 2500 কিলোমিটার পাড়ি দিয়ে বঙ্গে এলো বম্বে। প্রথমত এই পাশে রয়েছে যে পেশেন্টটা, যিনি ওভারডোজ ছিল, তার ক্যান্সার হয়ে গেছিলো। তো প্রথম পেশেন্ট আসছিল উনি, যে অ্যান্থোনিয়া কুজুর। আমার কাছে খবর আসলো বম্বে ব্লাড লাগবে। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আমার কাছে খবর আসে, তো তাদের সাথে আমি যোগাযোগ করি। তো এবার একটা করে ব্লাড এবং ডোনার, বিশেষ করে এই ডোনারটা, কারণ 10 লক্ষ লোকের মাঝে মানে 1-2 জনের মধ্যে থাকে। একটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তার সঙ্গমাত্র আর একটা খবর আসলো, একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট, যে মেয়েটা হাতে ব্লাড দেখছেন তার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারও বম্বে গ্রুপ লাগবে। তো এবার সেখান থেকে এটা হতে হতে আর একটা পেশেন্ট এসে, যার ডায়ালিসিস পেশেন্ট।
একসাথে 3টে পেশেন্ট, মানে আমার কেঁদে দেওয়ার মতন অবস্থা হয়েছিল যে 3টে বম্বে ব্লাড মানে খুব একটা রেয়ার, আর আমি মানে কেঁদে ফেলেছিলাম যে এই কারণে আমি 3টে ব্লাড কোথার থেকে দেবো, এটা পজিটিভ ব্লাডই মানুষ আজকাল ব্লাড ব্যাংকে এসে দিতে চায় না। তো ভগবান বলতে আমি বিশেষ করে বজরঙ্গবলীকে ভীষণ বিশ্বাস করি, আর ওনাকে ডেকে নিয়ে বলছি যা হবে হবে, আমি লড়াইটা চালিয়ে যাবো। তো আমি মুম্বাই যে আমার টিম আছে তারা ওখান থেকে ফোন করলাম, একজন আসার কথা হয়েছিল, তো বলছে একটা ব্লাড তো উনি এত দূর যদি আসে দিতে, বিশেষ করে তাকে ইয়ার খরচ দিয়ে নিয়ে আসতে হবে, তো বিশাল একটা 15 থেকে 20 হাজার টাকা একটা খরচ। তো এবার লাস্টে বললো 3টে ব্লাড যদি আনতে হয় তাহলে আমরা যদি ওখানে ডোনেট করে মুম্বাইতে, তাহলে আমরা বাইয়ারের মাধ্যমে বাই পিস করে নিয়ে আসা। সেই দিনকার 3টে ব্লাড আসলো আমার 2 দিন পরে আর কি, ওখানে রিফিলিং করে নিয়ে তার টাকা লেগেছিল প্রায় 8,500-9 হাজার টাকা। একটা পেশেন্ট পার্টির কাছ থেকে আমি টাকা নিইনি, তো আমি একটা প্রাইজ মানি পেয়েছিলাম, সেখান থেকে সেই টাকাটা দিই এই পেশেন্টগুলোর মানে বাড়ির হাতে। এরপরও আমি আরও 3 থেকে 4 বার ব্লাড নিয়ে এসেছি বম্বে থেকে? হ্যাঁ, মুম্বাই থেকে, সেটা বাই ইয়ার্ডের মাধ্যমেই এসেছিল। মুম্বাই থেকে এই ব্লাড অ্যাভেলেবল? যেটা ফার্স্ট ওখানেই ধরা পড়ে যে বম্বে ব্লাড, ওখান থেকেই নাম হয়েছে বম্বে ব্লাডের। আচ্ছা, চর্চায় বোম্বে গ্রুপের রক্ত, নেগেটিভের বাইরে বোম্বে গ্রুপ নামে রক্তের আলাদা ভাগ যে রয়েছে তা হয়তো অনেকের কাছেই অজানা। উত্তরবঙ্গের 3 বাসিন্দার চিকিৎসা চলাকালীন তাঁদের শরীরে বিরল বোম্বে গ্রুপের রক্ত মেলায় এ বিষয়ে জোর চর্চা শুরু হয়। তো তার মানে এই খবরটাই সেটা, তুমি যে একসঙ্গে 3টে আনিয়েছো বললে। জরায়ুর ক্যান্সারে আক্রান্ত অন্টেনিয়া কুজুরের জন্য বোম্বে গ্রুপের রক্তের খোঁজ শুরু করেছিলেন জলপাইগুড়ির পম্পি সূত্রধর। আর সেই পম্পি সূত্রধর আজ আমার এখানে আমার সঙ্গে খেলছে। পম্পি, যে কাজটা তুমি করছো দ্যাটস অ্যামেজিং। অ্যাকচুয়ালি আমার ডাকনাম হচ্ছে পম্পা, আর পম্পা নামই আমাকে বেশিরভাগ সবাই চেনে। আচ্ছা। আর এটা হচ্ছে আমার বাবা যখন ভেন্টিলেশনে ছিলেন, তো বাবার চিকিৎসার পাশে পাশে আমি পাশের পেশেন্টটার জন্য রক্ত এনে দিতে বাধ্য হয়েছিলাম ওখান থেকে। যে অনেকে দালাল চক্রতে পড়ে, 2টো ব্লাড কেনা হয়ে গেছে ওনা, তখন আমার শুনে খুব খারাপ লাগে, তখন আমি বলছি দাদা আপনি নিতে হবে না, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। দালাল চক্র মানে তাদেরকে কিনতে হয় 2,500 3,000, এবং সব থেকে বড় জিনিস যার বাড়ির পেশেন্ট অ্যাডমিশন থাকে তাদের কাছে একটা হয়তো জলের বোতল কেনার হয়তো সামর্থ্যটাও থাকে না। আমাদের লোভই তো আমাদের এইসব কাজ করায়। আমি যখন চোখের সামনে দেখছি যে একটা মানুষ অসুবিধায় আছে, বিপদের মধ্যে আছে, তখন তাকে আরও কি করে তার কাছ থেকে আরও বাগিয়ে নেওয়া যায়, এই তো হচ্ছে মানুষের প্রবৃত্তি। তো তুমি যে রক্ত চক্রের কথা বলছো, তারাও তো এই মানসিকতা থেকেই তো কাজ করেন। তো এই চক্র তোমাকে কি বিনা পয়সায় এই কাজটা করতে দেবে? তোমার উপর কোনো থ্রেট আসেনি? প্রচন্ড, কারণ হচ্ছে আমাকে চাকু ঢুকিয়ে দিবে এরকম ভাবে থ্রেটিং প্রতিদিনই আসে। মনে হয় যে আমি রাত 2টোর সময় আমাকে হয়তো ফোন আসলো, যেখান থেকে আমাকে হয়তো স্কুটি নিয়ে বেরিয়ে যেতে লাগবে। এমনটা হয়ে যায় যে বাড়ি থেকে মা আর ভাই আমাকে হয়তো বেরোতে দিবে না, এরকমটা বলে দিয়েছে। তো বুঝতে পেরে নিজেকে সাবধান রেখে লড়ে যাচ্ছি এবং আমি নিজের সাহসটাকে আগিয়ে যাচ্ছি। এটা কি বেস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড? ওমেন্স ডেতে সম্মান জানাচ্ছিলাম। যখন আমার বাবা মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়, মানে আমরা নার্সিংহোম থেকে বাবাকে না পেরে লামা ছুটি দিয়ে আমরা মেডিকেল কলেজে ভেন্টিলেশন পেয়েছিলাম। আমি তো পেশেন্টের সাথে কাজ করছি, এবার নিজে যে জায়গাটা রিয়েলাইজ করবো কখনো ভাবতে পারিনি। সব থেকে বাবার যে সিচুয়েশনটা ছিল, অর্গান ফেলিওর, ডাক্তার বলে দিয়েছিল বাবার থাকবে না। সেই জায়গা থেকে খালি একজনকে ভগবানকে ডেকে বাবাকে ফিরিয়ে নিয়ে এসেছি। বাবা এখন বাড়িতে শয্যাশায়ী। আজকে আমি এখানে একাই খেলতে এসেছি। আমার বাড়িতে একটা ছোট্ট মুদিখানা দোকান, সেই দোকানের থেকে মা আমাদেরকে সমস্তটা চালাচ্ছে। যেহেতু মেডিকেল কলেজ আমাকে একটা বড় সড়ো মানে একটা হেল্প করেছিল আমার বাবার সময়, তা আমি আমার লাস্ট জন্মদিন ছিল 31 জুলাইতে, আমি সেদিনকার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং তার সাথে আমি নিজের অর্গান ডোনেট করে দিয়েছিলাম। আমার হার্ট, লিভার এবং কিডনি, যেটা আমার মৃত্যুর পরে নেওয়া হবে, সেটা আমার সব থেকে একটা বেশি খুশির জিনিস ছিল। খুব ভালো কাজ করছো পম্পি, আরও এরকম কাজ করে যাও। তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যাও পম্পি, কি করবে? সবার প্রথমত দিদি, আমার বাবার জন্য যে ঋণটা হয়ে আছি সেই ঋণটাকে আমি শোধ করার চেষ্টা করব, এবং আমার চা বাগানে ঘেরা যে বাচ্চারা রয়েছে যারা পুষ্টির অভাব, তা আমি তাদের হাতে যদি পুষ্টিটা যাতে তুলে দিতে পারি সেটা আরও ভালো হবে। নাইস। ফার্স্ট রাউন্ডটা খেলি, এই রাউন্ড থেকে বেশ কিছু টাকা তুলে নাও, আগে চলে এসো।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি একসঙ্গে ধরে নাও অনেকগুলো, একসঙ্গে অনেকগুলো ধরো। হ্যাঁ, গুড, ভেরি গুড পম্পি। আমি জানি জানি চোরা বালি কত ওপর থেকে পড়ছে। গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী, হারানো শব্দের খোঁজ। 500, 1000, 1500, 650, 700, 4720, 40, 50, 4750 পম্পি স্কোর। নাইস। 4750 পম্পি স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার কবিতার কাছে আসি। কবিতার খেলার হালকা ঝলক তো দেখলাম, বড় পর্দায় ভালো করে দেখাই কবিতার খেলা। কতদিন ধরে খেলছো কবিতা? আমি ছোটবেলার থেকে নিয়ে খেলছি। বাহ। তো ছোটবেলায় আমার যখন 3 বছর বয়স তখন মাকে হারিয়েছি। ব্রেন ক্যান্সার হয়েছিল। ওকে। তারপর বাবা ঠাকুমা আমাকে মানুষ করেছেন। পড়াশোনা থেকে সব আমার ঠাকুমা, মানে বাবা কাজে যেতেন, ডালায় কাজ করতেন। কোথায়? আনাজপাতি বিক্রি করতেন। হ্যাঁ, গাড়িতে। হ্যাঁ, মানে আমার যা খরচা সব আমার ঠাকুমার বাবাই করতেন। পড়াশোনা? আমি কলেজ করেছি 2nd ইয়ার অবধি। আচ্ছা, কি নিয়ে পড়তে? আর্টস নিয়েই পড়তাম। আর্টস নিয়ে। হ্যাঁ। তার সঙ্গে খেলাধুলা চালিয়ে গেছে। হ্যাঁ, খেলাধুলা বলতে আমাদের অনেক স্টেশন থেকে অনেক ভিতরে আমাদের গ্রামটা, তো ওখান থেকে 7-8 কিলোমিটার সাইকেলে করে ভোরবেলা প্র্যাকটিসে আসতে হতো কলকাতাতে। কোথায় আসতে কলকাতায়? টালিগঞ্জে। আচ্ছা, তো তুমি হুগলি থেকে কোন স্টেশন অবধি আসতে সাইকেলে? নালিকুল। তো তুমি বাড়ি থেকে নালিকুল স্টেশন অবধি 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর ট্রেন ধরে হাওড়া আসতাম। হাওড়া। হাওড়া থেকে বাসে করে 1 ঘন্টা। হাওড়া থেকে বাসে করে টালিগঞ্জ। হ্যাঁ, প্র্যাকটিস করে আবার বাড়ি যেতাম। বাড়ি গিয়ে আবার বিকেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার প্র্যাকটিস করতাম। এটা কোন সময়ের কথা বলছো? ওটা তখন আমার বিয়ে হয়নি, মানে বিয়ে হয়নি। না। তারপরে আমার এইচএস দেওয়ার পর আমি বিয়ে করি। বিয়ে নিজে পছন্দ করে করলে না হ্যাঁ। ঠাকুমা? না না, নিজেই পছন্দ নিজে করেছো? পছন্দ করেই বিয়ে। কোথায় পেলে বরকে? মানে আমার বড় খেলাধুলা করতো। ওকে। খেলাধুলার থেকে নি আচ্ছা। আমার বর রাজি ছিল যে আমি প্র্যাকটিস করব, খেলবো, সব করব। তো আমার বর আমাকে মাঠে নিয়ে যেত, প্র্যাকটিস করাতো। বাহ। বাড়ির লোক রাজি ছিল না। তো বিয়ে হয়ে গেছে, কি খেলবি। তারপরে তুমি রেগুলার প্র্যাকটিস করে এখন আমি কোন ক্লাবে? শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং। ওকে। কোন পজিশনে খেলো তুমি? স্ট্রাইকারে। আরে বাবা, কবিতা দ্য স্ট্রাইকার। আমার এখন 4 বছরের একটা ছেলে আছে ওখানে। ওইটা তোমার ছেলে আর উনি তোমার বর? হ্যাঁ, আমার স্বামী। ওকে। উমার ছেলে তো ভীষণ মিষ্টি। তোমার নাম কি গো? সানি মুর্মু। সানি। সানিও কি ফুটবলার হবে মায়ের মতো? বাবা খুব সুন্দর। আমার বাবা চলে না, তো ওর বাবা খুব সুন্দর। ও, আর ওর বাবার? ওর বাবা কি গোলকিপার। গোলকিপার। এখন খেলেন না, এখন মাঠে কাজ করে, সংসার চালায়। আর আমার যা টাকা পায় ওতেই সংসার চলে। খেলে যাও কবিতা, মানে সবাই তো জীবনে এই সুযোগটা পায়ও না। মানে হয়তো আছে ভিতরে অনেক রকমের কিছু, কিন্তু সেই সাপোর্টটা পায় না। তো তুমি পেয়েছো, ডেফিনেটলি এটার পুরোপুরি সদ্ব্যবহার করো।
আজকে এই খেলা থেকে তুমি যদি 1 লাখ টাকা পাও কবিতা, কি করবে? হয়তো গ্রাম থেকে উঠে এসেছি, আমাকে দেখে আমি যদি সাকসেসফুল হই তো আমাদের গ্রামের অনেক কটা মেয়েও হয়তো অনেক ছেলে মেয়ে উঠতে পারবে আমার গ্রাম থেকে। নিশ্চয়ই। তো ওটাই চাই যে আমিও একটা ক্লাব মানে নিজের থেকে প্র্যাকটিস করাতে পারি। তুমি নিজস্ব একটা ফুটবল একাডেমি করতে চাও। কবিতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এখানে একটা অন্য খেলা, এখানে পা লাগবে না, এখানে হাত লাগবে। চলো দেখি কি হয়, চলে এসো। কবিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা বুঝো ওর রিফ্লেক্স খুব ভালো, ফটাফট তোলো, ফটাফট। রোমান্টিক হ্যাঁ, আর হ্যাঁ। ডিমান্ডিং রানী তুমি আরে একটা লক্ষ্য করো ওটাই ধরো, একটা লক্ষ্য করো ওটাই ধরো। হ্যাঁ, যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং সাইড থেকে বার করো। হ্যাঁ হ্যাঁ, সাইড থেকে বার করো। গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে উপর থেকে উপর থেকে উপর থেকে উপর থেকে পড়বে। জান গেল রে কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে চাও নিতে চাও 7090 টার্গেট আছে কিন্তু। গেল রে সোনা আজ শেষ করো দিন গোনা বুঝো কেন বুঝো না আমি হ্যাপি রোমান্টিক 500, 1000, 40, 60, 70, 80, 3180 কবিতার স্কোর। এবার শুভশ্রীর কাছে আসি। খুবই কঠিন একটা কাজ করো। কয়েকটা স্টিল ছবি আছে আমাদের কাছে শুভশ্রীর কাজের, একটু দেখি তারপরে কথা বলছি। বন্ধন মুক্তি, সার্ভাইভার্স কালেক্টিভ টু ফ্লাইট চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, এরা কারা? আমরা যখন যাই গ্রামে দেখা করতে যাদের সঙ্গে ঘটনা ঘটে বা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেই ছবি। এটা সিআইডি থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল একটা, ও ওয়েস্ট বেঙ্গল, সেখানে। বাহ, এটা ট্রেনিংয়ের ছবি। তুমি ট্রেনিং দাও? হ্যাঁ, আমরা নিজেরা দিই, আমাদের কনসালটেন্টরাও আসেন, তো আমরা নিজেরাও দিই। কি ট্রেনিং হয়? বিভিন্ন ধরনের, মানে যখন কেউ পাচার থেকে উদ্ধার হয়ে আসে না, মানে আমরা উদ্ধার শব্দটা বলছি, সে কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে উদ্ধার হলো, সে অ্যাকচুয়ালি উদ্ধার হয় না। ফিরে আসার পর নানা রকম বাজে কথা, স্টিগমা, পাচারকারী তো সেই গ্রামেই আছে, তাকে থ্রেট, বাড়ির লোকজন তাকে না মেনে নেওয়া, বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক মানসিক নানা রকম রোগও তাদের অনেক সময় হয়ে যায়। এই বিভিন্ন ট্রেনিং থেকে আমরা তাদের কী কী অধিকার আছে সেটা তাদেরকে বোঝাই। তারা অনেকে ভিকটিম কম্পেনসেশন এখন পাচ্ছে, ব্যবসা যাতে তারা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে, বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা করাই। এবং আমরা এটাকে সাকসেস মনে করি। উদ্ধারের যদি আমরা এই যাবৎকাল 6000-এর বেশি বাচ্চা এবং মহিলাদেরকে উদ্ধার করেছি, কিন্তু ওটা আমাদের কাছে বিশাল গর্বের ব্যাপার নয়। আমাদের গর্বের ব্যাপার এটা, যারা গ্রামে ফিরে এসে স্কুলে গিয়ে লড়াই করে পড়াশোনা কমপ্লিট করেছে, তারা অনেকেই এখন তারা ছোট ছোট ব্যবসা করছে তাদের গ্রামের মধ্যে। কারোর মুদির দোকান, কারোর স্টেশনারি শপ আছে, কারোর সেলাইয়ের ব্যবসা আছে, কেউ সেলাইয়ের ট্রেনার, এরকমও আছে। এবং তাদের মধ্যে অনেকেই আবার এই পাচার প্রতিরোধে কাজ করে। তারা সার্ভাইভার লিডার। যখন কেউ গিয়ে পাচার নিয়ে কথা বলে এবং যখন কোনো একজন সার্ভাইভার স্কুলে গিয়ে বাচ্চাদেরকে বলে যে আমি একদিন তোমার মতো ওই বেঞ্চে বসেছিলাম, এটা অনেক বেশি বাচ্চাদেরকে বোঝাতে হেল্প করে। এবং আজকে অনেক সার্ভাইভার লিডাররা আমাদের সঙ্গে এসছেন। ও কোথায়? ওকে, নমস্কার। সার্ভাইভার লিডাররা এসছেন এবং আমার বাবা এসছেন। ও বাবা কোথায়? আচ্ছা, নমস্কার। লড়াইটা শুরু মানে বাবাকে দিয়েই শুরু থেকে এবং বাবার থেকেই শেখা। আজকে যখন আমরা এই কাজ করতে গিয়ে দেখছি শুধু ট্রাফিকিং নয়, ট্রাফিকিং তো নামে, কিন্তু আরও অনেক ক্রস কাটিং ইস্যু আছে যেগুলোতে নিয়ে কাজ করতে হয়, যেমন এডুকেশন। অনেকে আছে যেখানে স্কুলেই পড়তে পারছে না এবং তারা খুব সহজে ট্র্যাপ হয় যখন তাদের এই শিক্ষার আলোটা তাদের কাছে পৌঁছায় না, তাদের কাছে হয়তো সুযোগ থাকে না। ভালো মন্দের বিচার করারই যার ক্ষমতা হ্যাঁ, নেই, যে কিছুই জানে না, একদম। শুধু একটু টাকার লোভ দেখিয়েই তো তাকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়া। কাউকে ভালো কাজ
কাজের নামে, কাউকে বিয়ের নামেও পাচার। আমরা এরকম একটা কেস পেয়েছিলাম যেখানে তার শরীর থেকে রক্ত নিয়ে নেওয়া হতো, মানে রক্তের জন্য পাচার। মানে ভীষণই মানে ইউনিক কেস, এবং খুব বেশি আমরা দেখিনি। মানে এটা না যে শুধুমাত্র এই একটা খারাপ কাজের জন্যই তাদেরকে পাচার করা হয়, পাচার অনেক কারণে করা হয়, লেবার ট্রাফিকিং হয়, বিভিন্ন কারণে পাচার হয়, এবং কাজটা ভীষণ ঝুঁকিপূর্ণ, যেখানে থ্রেট তো আছেই। একটু আগে ভাবছিলাম যে যখন আমার ফার্স্ট কেস, তখন আমার 21 বছর বয়স, এবং আমার যে সার্ভাইভার যাকে উদ্ধার করা হয় তার বয়স তখন 14 বছর, এবং সে অলরেডি প্রেগনেন্ট ওখানে গিয়ে। বাচ্চাকে অ্যাডপশানে দিয়ে সে ফেরত এসছে, এবং মানে মেয়েটার মানে একদম মানে ফ্যামিলি ছন্ন ছাড়া হয়ে গেছে। বাবা অন্য জায়গায় চলে গেছে, মা অন্য জায়গায় চলে গেছে। মেয়েটাকে ফিরিয়ে আনার পর বাড়ির লোকজন যা হোক করে বিয়ে দিয়ে দেওয়ার পর যখন আমি তার বাড়িতে গেছি, শাশুড়ি মানে ওই মেয়েটার শাশুড়ি উনি চান না যে মেয়েটা কেসটা চালাক, তার পাচারকারীর বিরুদ্ধে মেয়েটা কেস চালাতে চায়, এবং চাই ওকে আমি শাস্তি দেবো যাতে ও আমার মতো বাকিদেরকে এটা না করতে পারে। এবার ওই শাশুড়ি আমাকে হাসতে হাসতে বললো, পাশে একটা লঙ্কা বাগান ছিল, যে তোমাকে মেরে না ওখানে পুঁতে দেবো, কেউ টের পাবে না। তোমাকে মেরে? হ্যাঁ, আমাকে বলছে যাতে আমি না যাই। আমি বুঝতে পারছি না, তার হাসিটার সঙ্গে কথাটা ঠিক মেলাতে পারছি না, হেসে হেসে এরকম একটা কথা বলছে। এবার আমি কি উত্তর দেবো আমি নিজেও সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা বলা উচিত। তো আমি বললাম যে আমি এখানে এসেছি আজকে, তো অফিসের সবাই জানে, তো আমি যদি মাটির তলাতেও থাকি ওরা আমাকে ঠিক টেনে বার করবে। যারা এই ঘটনাগুলো ঘটায় তারাও তো কারুর বাবা, কারুর মা, কারুর শাশুড়ি, কেউ নিজে মহিলা, কিন্তু তারাই সবাই এনেবলার হয়ে গেলে তখন যেটা হয় যে তুমি কোন দিক থেকে আটকাবে এত বড় একটা অন্যায়, এবং অন্যায় মানেই একটা বড় চক্র কাজ করে। তো তুমি 21 বছর বয়সে এই কাজ শুরু করেছো, যখন তুমি যুব, মানে আজকে যেহেতু জাতীয় যুব দিবস, তাই তোমার বাবাও যখন শুরু করেছিলেন তখন তিনিও যুবক। তো আজকের দিনে সেজন্যই খুব রেলিভেন্ট হয়ে দাঁড়াচ্ছে এই আলোচনাটা, কারণ স্বামীজি তো এটাই চেয়েছিলেন আমরা জেগে উঠি। শুভশ্রী, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও এই খেলা থেকে, কি করবে? আমরা একটা জায়গা বানাতে চাইছি যেখানে এই ঝুঁকিপূর্ণ মেয়েরা ট্রেনিং পাবে, যদি এরকম কখনো ক্রাইসিস টাইম তাদের হয় যেন তারা এসে থাকতে পারে। কারণ আমরা দেখেছি একটা টাইমে ধর প্রচণ্ড ডোমেস্টিক ভায়োলেন্স চলছে, ওই একটা রাতেই হয়তো সে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং তার কিছু একটা হয়ে গেল। তো এই এমার্জেন্সি শেল্টারটা নেই, শেল্টার একটা হোম বানাতে চাও, একটা ছোট, মানে তারা এটা না যে আটকে থাকবে ওই ক্লোজড শেল্টারের মতো, তারা যাতায়াত করতে পারে, প্রয়োজন হলে আসতে পারে, কিন্তু যেন তারা জানে যে আমার একটা জায়গা আছে যাওয়ার। কারণ বেশিরভাগ মেয়েরা কি বলে আমার কোনো যাওয়ার জায়গা নেই, তো আমরা সেটা পার্মানেন্ট যাওয়ার জায়গা একটা তৈরি করে রাখতে চাও, যে কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে মেয়েরা জানবে যে ওই জায়গাটা আছে, কেউ আমার দরজা না খুললেও ওরা দরজা খুলে দেবে। এরকম একটা জায়গা খুব দরকার যেখানে মেয়েরা আসতে পারে। ওকে, তো সেটাই বানানোর পরিকল্পনা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুভশ্রী, শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা, মোটা করে কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে, নিচে উঠছে আরো উঠছে ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। মোটা করে নিচে যেতে বলে শহুরে কথা, যেন আমি ছাড়তে দেব না।